আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আরও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তিনি আমাদেরকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্ম না হলে সমস্ত এই দুজাহানের জন্ম হতো না, কোনো কিছুরই সৃষ্টি হতো না, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার পরিবারের যে সকল সদস্যকে সেই 1975 সালের 15ই আগস্ট ঘাতকেরা নির্মম বুলেটের আঘাতে মাসুম বাচ্চা রাসেলকেও হত্যা করেছিলেন, তারা সকলেই আজকে কবরবাসী। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সকল বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন, সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং যারা আজও জীবিত আছে, আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে বীর মুক্তিযোদ্ধাগণ, আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাই ও বোন যারা আছেন, আর আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, যারা মুসলমান আছেন, যে যখন দেশ বিদেশ সহ বাংলাদেশের যে প্রান্ত থেকে যে যখন লাইভটি দেখবেন, মুসলমান ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনা সবসময় আমি করে থাকি। তো প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, বিশেষ করে আপনাদের জন্যই আমার এই পেজটি, লাইভ বলেন, পোস্ট বলেন, সারাদিনের কর্মকাণ্ড বলেন, বেশিরভাগ কাজগুলোই আপনাদের জন্য আমি করে থাকি। তো আমার এই ফেসবুক পেজটিও আপনাদেরই, আমার এই ফেসবুক পেজটাও আপনাদেরই, আপনাদের খবরাখবরই বেশি আমার ফেসবুক পেজ থেকে প্রকাশ করার জন্য লাইভে আসি, পোস্ট করে থাকি, যা কিছুই করি, ভিডিওগুলো করি, এগুলো আপনাদের জন্য। আজকে বৃষ্টি বিঘ্নিত বেশ কয়েকদিন, তো এর মধ্যেও কিন্তু থেমে নেই। আসলে একজন যোদ্ধা যখন যুদ্ধে নামে, সেই যুদ্ধের সময়টা হতে পারে প্রচণ্ড রোদ, হতে পারে প্রচণ্ড বৃষ্টি, হতে পারে প্রচণ্ড ঝড়, কিন্তু তাকে এই ঝড় বৃষ্টি এগুলো দেখে বাড়ি ফিরে আসলে বা যুদ্ধের ক্যাম্পে ফিরে আসলে কিন্তু যুদ্ধ করা হবে না। যুদ্ধ করতে গেলে নেট প্রবলেম, যুদ্ধ করতে গেলে অবশ্যই এগুলো উপেক্ষা করেই যুদ্ধ করতে হবে, কারণ যুদ্ধের ময়দানে আপনি বাড়ির চিন্তা করলে হবে না, কোনো কিছুর চিন্তা করলে হবে না। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ তদ্রূপ একটা যুদ্ধ, আর যতক্ষণ পর্যন্ত এটাকে যুদ্ধ মনে না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এগোতে পারবো না। আমি এটাকে একটা চ্যালেঞ্জ, একটা যুদ্ধ মনে করেই কিন্তু এগোচ্ছি। এখানে প্রতিহিংসা না করে পারলে আমরা যারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আছি প্রতিযোগিতা করেন, দেখবেন যে সামনে আগানোটা খুব সহজ হচ্ছে যখন আপনি এটাকে প্রতিযোগিতা মনে করবেন। কিন্তু যখন প্রতিহিংসা মনে করবেন তখন আর সামনে আগানো সম্ভব হবে না। যাই হোক, আপনাদেরকে অবগত করার জন্য লাইভে আসা, যে সামনে এই জুন মাস শেষের দিকে চলে আসছে। জুন বাজেট, প্রত্যেকটা বাজেটই আমাদের জন্য আসলে আমাদের ভাগ্যে কিছু জুটে না। বাজেটের মধ্যে
এই দেশ পরিচালনা করার জন্য সব দপ্তরের চিন্তাভাবনা এই দেশের রাষ্ট্রনায়ক তিনি মাথায় রাখলেও আমাদের স্থানীয় সরকার দপ্তরে আমরা কর্মরত আছি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। আমাদের চিন্তা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার চিন্তা আমাদের মাথায় থাকে না, কারণ এটা স্থানীয় সরকার আলাদা একটা সরকার। এখানে স্থানীয় সরকারের যিনি দায়িত্বে আছেন মন্ত্রী মহোদয় আছেন জনাব তাজুল ইসলাম সাহেব, তিনি তার দপ্তরের সমস্ত বাজেট তিনি পরিকল্পনা করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা স্থানীয় সরকার দপ্তরে দিনরাত 24টা ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। দিনরাত 24টা ঘন্টা একাকার করে আমরা স্থানীয় সরকারের সেবা দিয়ে থাকি, কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের সংসারের খবরটুকু, আমাদের বাড়ির খবরটুকু, আমাদের পরিবারের খবরটুকু কিন্তু স্থানীয় সরকার কখনো নেননি বা কখনো ভাবেন না যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় সরকারের দিনরাত 24 ঘন্টা স্থানীয় পর্যায়ের সেবা দিয়ে থাকেন। তারা তাদের সংসার কিভাবে চলে, তারা কিভাবে চলে, এটা স্থানীয় সরকার কখনোই ভাবে না। তো খুব কষ্টেই কিন্তু 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে দিন পার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যারা স্থানীয় সরকারের আন্ডারে কর্মরত আছি, আমাদের একটি কমিটিও আছে পূর্বে থেকে, সেটা আপনারা দেখেছেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি নামে যে কমিটি আছে, তারা প্রতি বছরই দৌড়ঝাঁপ করে, জোন বাজেটের পরে গিয়ে তারা দৌড়ঝাঁপ করে। দেখা যায় যে বাজেট শেষ হয়ে যায়, আমাদের কোনো কিছুই আমাদের কপালে জুটে না, সম্পূরক বাজেটও শেষ হয়ে যায়। সম্পূরক বাজেট শেষ হওয়ার পরবর্তীতে ডিসি সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কেন্দ্রীয় কমিটি তখন একদিনের কর্মসূচি তারা দিয়ে থাকে মানববন্ধন। সেই মানববন্ধনে আমরা সারা বাংলার গ্রাম পুলিশ সব ঢাকা চলে আসি, হাজার হাজার টাকা গাড়ি ভাড়া খরচ করে এক একজন মানুষ আমরা ঢাকায় চলে আসার পরে তারপরে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ঢাকায় অবস্থান করে আবার যার যার মতো আমরা বাড়ি চলে আসি। তো আমাদের ভাগ্য যেখানে থাকার কথা সেখানেই থেকে যায়, ভাগ্যের কিন্তু পরিবর্তন সেই একদিনের কর্মসূচিতে ঘটে না। তো এভাবেই কিন্তু আমি আমার চাকরি জীবন থেকে, আমার আজকে 15 বছর চাকরির বয়স, এই চাকরির বয়স থেকে এভাবেই আমি দেখে আসছি। আপনারা কি দেখেছেন আমি জানি না, আমি এভাবেই দেখে আসছি, কিন্তু ভাগ্যের পরিবর্তন কিন্তু কখনোই ঘটেনি। তো সেক্ষেত্রে এই যে জুন বাজেটের আগে আমরা 43 দিন অবস্থান এখানে করেছি, সেগুলো পত্র পত্রিকা মিডিয়া সকল কিছু হয়েছে, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, আমাদের স্থানীয় সরকার দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রী সহ বাংলাদেশের ঊর্ধ্বতন মহল সেগুলো দেখেছে যে আমরা 43 দিন আমাদের প্রাণের যে নেট খুব প্রবলেম করে। তো যাই হোক, লোকও খুব কম যুক্ত, আপনাদের কারো কমেন্টও আমি পাচ্ছি না, তার মানে নেট প্রবলেমের কারণে আপনারা এতক্ষণে হয়তো অনেকে কমেন্ট করেছেন, কিন্তু একটা কমেন্টও কিন্তু আমার এখানে শো করছে না। এখানে 14 জন লোক আপনারা এই মুহূর্তে আছেন, এইটা শো করছে। আর টাইমটাও হয়তো বা অ্যাকুরেট টাইম না, দুপুর টাইম, নামাজেরও টাইম, একটার পরবর্তী টাইম নামাজেরও টাইম। অনেকেই যারা নামাজ পড়েন তারা নামাজে আছেন, যারা কর্মে লিপ্ত আছেন তারা কর্মে লিপ্ত আছেন। একটা বিজি টাইম, সেই টাইমে হঠাৎ করে লাইভে আসা। তো আসলে বসে আছি আপনাদের যতক্ষণ পর্যন্ত 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সচেতন না হবেন। নেট প্রবলেমটা খুব বাজে হয়ে দাঁড়িয়েছে, নেট একেবারেই কিছুক্ষণ পরপরই প্রবলেম করে। এটা সারা বাংলাদেশে একই অবস্থা, ঢাকাতে যে অবস্থা গ্রামেও সেই অবস্থা, ঢাকাতে আরও বেশি খারাপ অবস্থা। তো যাই হোক, আপনাদেরকে সচেতন না করা পর্যন্ত জাতীয়করণ কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা সচেতন না হবেন, নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজেরা সচেতন না হবেন, ততক্ষণ পর্যন্ত জাতীয়করণ বিষয়টা অনেকটাই বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি কিন্তু নেট প্রবলেম খুব বিরক্তকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আপনাদের সচেতন করার জন্যই লাইভে আসা, পোস্ট করা, বিভিন্ন ধরনের আঙ্গিকে পোস্ট করে আপনাদেরকে আমি সবসময় বোঝানোর চেষ্টা করতেছি যে 43 দিন পরিশ্রম করেছি, এই পরিশ্রমটা অবশ্যই কাজে লেগেছে। এখনও আপনারা বুঝতে পারছেন না যে কি কাজে লেগেছে। সেটা বিশাল ধরনের 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনে, জাতীয়করণের পথে একটি উদীয়মান সূর্য হয়ে দেখা দিয়েছে। আর আপনারা সেটা পরবর্তীতে বুঝতে পারবেন, এখন হয়তো বা বুঝতে পারছেন না, কারণ এখানে প্রতিযোগিতা গ্রাম পুলিশের মধ্যে খুব কম আছে, প্রতিহিংসাই গ্রাম পুলিশের মধ্যে বেশি আছে। তো গ্রাম পুলিশের মধ্যে যখন প্রতিহিংসার মাত্রা বেশি আছে, তখন সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে গ্রুপিং আছে,
তা আপনারা এখনো বুঝতে পারছেন না। তা আমরা খুব শীঘ্রই আবারও সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে আমাদের যদি এই অর্থ বছরে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন না করে আমাদের যেটা প্রাপ্য দাবি, ন্যায্য দাবি, এটা কেন দেওয়া হবে না। আমার পিছনে কিন্তু, আমি যদিও সিভিলে দেখছেন আমাকে, আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই পোশাক পরা অবস্থায় দেখতে যেতে পাচ্ছেন, সেই কিন্তু গ্রাম পুলিশ সদস্য। যে পোশাকটা তিনি গায়ে দিয়েছে, আমি যদিও পাবলিক পোশাক গায়ে দিয়েছি, আমারটা আমার ব্যক্তিগত পোশাক, কিন্তু সে যে পোশাকটা গায়ে দিয়েছে সেই পোশাকটা কিন্তু ব্যক্তিগত পোশাক না, বাংলাদেশ সরকারের দেয়া পোশাক তিনি গায়ে আছেন। এই পোশাক গায়ে থাকার অর্থই হচ্ছে তিনি সরকারি দায়িত্বে বর্তমানে নিয়োজিত আছে। তিনি কিন্তু সকাল 9টায় অফিসে এসেছে, বিকেল 5টা না, বিকেল সন্ধ্যা 7টা পর্যন্ত, 7:30 পর্যন্ত, 8টা বাজে, 7:30 8টায় আরেকজন গ্রাম পুলিশ সদস্য তিনি এখানে এসে উপস্থিত হবেন, তিনি বাড়ি চলে যাবেন। সকাল 9টায় এসেছেন, 7টা 8টা পর্যন্ত তিনি থাকবেন। কিন্তু অন্যান্য চাকরি যারা করে, সরকারি চাকরি যারা করে, তারা ইউনিয়ন পরিষদে ডিউটি করে না, তারা হয়তো বা প্রত্যেকেই যার যার দপ্তরে দায়িত্ব পালন করে। আর প্রত্যেকটা দপ্তর, অফিস, সরকারি অফিসগুলো সেগুলো খুলে কয়টা বাজে? 10টা, 9টা 10টায় খুলে, 9টায় ধরে নিলাম 9টায় খুলে, বা 8টায় ধরে নেন যে 8টায় খুলে। 8টায় কোনো অফিস খুলে না, 9টায় খুলে। তো 8টায় যদি অফিস খুলে, একটা পিয়ন তিনি সরকারি, তিনি 20তম গ্রেডের সরকারি কর্মচারী, তিনি 20তম গ্রেডের। তো তিনি সকাল 9টায় তার দপ্তরে তিনি গিয়ে অফিস তিনি খুলেন, এবং 4টা বাজলেই কিন্তু তিনি অফিসে তালা লাগিয়ে, তালা ঝুলিয়ে তিনি বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তিনি তার পরিবারের সাথে বাড়ির কাজকর্ম করে, পরিবারের কাজকর্ম করে। আর একজন গ্রাম পুলিশ সদস্য এই পোশাকটা পরে, সরকারি পোশাকটা পরে তিনি সকাল 8টা, 8:30, 9টার মধ্যে ইউনিয়ন পরিষদে এসে তাকে উপস্থিত হতেই হয়, এবং একেবারে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত তাকে থাকতে হয়। অনেক ক্ষেত্রে 9টা পর্যন্ত থাকতে হয়, অনেক ক্ষেত্রে অনেক দিন থাকতে হয়। তো এর পরবর্তীতে তিনি বাড়িতে গিয়েও কিন্তু শান্তি নেই। তিনি আসার সময় প্রায় তার 20-30 টাকা, 40 টাকা আসার সময় খরচ যায়, গাড়ি ভাড়া যায়, আবার যাবার সময়ও এই 20-30 টাকা, 40 টাকা গাড়ি ভাড়া খরচ করে তিনি বাড়ি যায়। তো বাড়ি গিয়েও কিন্তু তিনি শান্তিতে যে ঘুমাবে, খাবে, সেটা কিন্তু হয় না তার। তিনি দেখা গেছে যে বাড়ি গিয়ে জামাটা খুলিয়ে চারটা খাবে, হাত মুখ দিয়েছে, খেতে বসেছে। এমন টাইমে থানা থেকে বেশিরভাগ সময় দেখা যায় যে থানা থেকে তখন একটি এসআই বা এএসআই, যিনি বা বিট পুলিশ আসে, এই বিট পুলিশ, ইউনিয়ন পুলিশ যারা দায়িত্বে আছে, তারা ফোন দিয়েছে যে আপনার এলাকায় আসতেছি, অমুক আসামি আছে, তার বাড়িতে যেতে হবে, আপনি রেডি হন। তো অনেক টাইমে এই খাবারটা রেখেই তাকে এই দারোগার সাথে দৌড়াতে হয় সারা রাত আসামি ধরার জন্য। তো তাহলে 24 ঘন্টা দায়িত্ব পালন করে আর এই পোশাকটা আবারও গায়ে তুলে, আমরা কিন্তু যারা অন্যান্য দপ্তরে চাকরি করি, তারা প্রতিদিন তার নিজ নিজ পছন্দসই জামা সেইটা পরে সে ডিউটি করে। আর একজন বাহিনীর সদস্য তার পছন্দসই জামা পরলে হবে না, তাকে এই পোশাকটা পরেই তাকে দায়িত্ব পালন করতে হয়। তো সেক্ষেত্রে 24টা ঘন্টা যে ব্যক্তি এই সরকারি পোশাক গায়ে দিয়ে সরকারি দায়িত্ব পালন করলো, তার জাতীয়করণের বাধাটা কোথায়? সে কেন সরকারি হতে পারবে না? সে কেন সরকারি স্বীকৃতি পাবে না? তাকে সরকারি স্বীকৃতি দিতে গেলে বাধা কোথায়, সমস্যা কোথায়? এই বিষয়টা আমি কিন্তু আমার কোনো জ্ঞানে কোনো জায়গায় আমি এটা বুঝতে পারতেছি না, যে যেই ব্যক্তিটা দিনের 24টা ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়, 12 ঘন্টা তো ম্যাক্সিমাম সময়, আর বেশিরভাগ সময়ই তাকে সরকারি পোশাক গায়ে দিয়ে সরকারি দায়িত্বে নিয়োজিত থাকতে হয়, সে কেন সরকারি চাকুরি, অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো স্বীকৃতি সে পাবে না? এটা বাধা কোথায়? তো যাই হোক, যে বাধা, আসল বাধাটা হচ্ছে অনেক বড় অঙ্কের টাকা আসবে এখানে। এদের যদি ন্যায্য বেতন দিতে হয়, এদের যদি ন্যায্য শ্রমের মূল্য দিতে হয়, তাহলে সরকারি কোষাগার থেকে বিশাল বড় ধরনের একটি অর্থ এদেরকে দিতে হবে। আমরা সামাজিক মানুষ যারা আছি, আসলে আমরা যতটা ঠকানো যায় আমরা তো সেই চেষ্টাটাই করে থাকি, এটা প্রত্যেকটা মানুষ করে থাকে। একজন মানুষ বাজারে যখন দিন মজুর আনতে যায় তার খেতে কাজ করানোর জন্য, সে ঘুরতে থাকে যত কম দামে দিন মজুর পাওয়া যায় ততই তার লাভ, যত কম দামে পাওয়া যায় ততই তার লাভ। আর এইটাই এই পৃথিবীর নিয়ম, যত কম টাকা দিয়ে একজন শ্রমিককে নেওয়া যায়,
ওই ফ্যাক্টরি বলেন, সরকার বলেন, ওই দপ্তর বলেন, ওই দপ্তরের ততটাই লাভবান তারা, যত কম। তো যাই হোক, নেট দুর্বলের কারণে হয়তোবা এই লোকজন থাকেন না, আসেন বেরিয়ে যান, আসেন বেরিয়ে যান, এই অবস্থা। খুব কষ্ট লাগে এই মানুষগুলোর দিকে তাকালে, খুব কষ্ট লাগে। আসলে যুদ্ধ তো সবাই করতে পারে না। বঙ্গবন্ধু কিন্তু যুদ্ধ করেছিলেন 7 কোটি মানুষের জন্য, 7 কোটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু যুদ্ধ করেছিলেন। 47,000 গ্রাম পুলিশ বাহিনী 1975 সালে যদিও বঙ্গবন্ধু 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের একটি আদেশ তিনি দিয়েছিলেন। সেই আদেশটি 1/1/1976 সালে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার, স্বাধীনতার সুফল কিন্তু এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পায়নি। কিন্তু সেই সুফলটা আজকে স্বাধীনতার 53 বছরে যখন আমরা সেটা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছি, আসলে একটু ভেবে দেখুন, আপনারা সকলে একটু জ্ঞান দিয়ে ভেবে দেখুন। আপনি 24 ঘন্টা সরকারি দায়িত্ব আপনি পালন করতেছেন, আপনার বেতন সরকার দেয় না, ঈদ যায়, ঈদের মধ্যে প্রত্যেকটা মানুষ যে চায়ের দোকানে কাজ করে সেও তো ঈদের মধ্যে বোনাস পায়, ঈদের মধ্যে বেতন পায়, ঈদের মধ্যে সে তার পরিবার পরিজন নিয়ে চলতে পারে। প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নাই যে ঈদের মধ্যে বেতন আশা করে না, প্রত্যেকটা মানুষই করে। শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনী, তাদেরকে ঈদের মধ্যেও বেতন দেওয়া হয় না। এগুলো তো প্রতিবাদ করতে হবে, এগুলো তো ঘরে বসে থেকে আদায় করা সম্ভব না। আপনাকে প্রত্যেকেই ঠকানোর চিন্তাই করবে, কেউ কাউকে জেতায় না। শ্রমিকের রক্ত চুষেই মালিকেরা কিন্তু ধাপে ধাপে উপরের দিকে ওঠে। শ্রমিকের রক্ত না চুষতে পারলে মালিক উপরের দিকে উঠতে পারে না। 47,000 গ্রাম পুলিশের সাথে নির্মম নির্যাতন করা হচ্ছে। বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্যাতিত হচ্ছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, কিন্তু তারা তারপরও চুপ করে বসে থাকে, কোনো প্রতিবাদ করে না। অনেক ইউনিয়ন পরিষদে দেখা যাচ্ছে গ্রাম পুলিশ সদস্যকে চেয়ারম্যান মারতেছে, মেম্বার মারতেছে। দুঃখজনক ব্যাপার, প্রতিবাদ করে না কেন? আপনি কি মানুষ না? আপনার শরীরে কি রক্ত নাই? আপনি কি রক্তে মাংসে গড়া মানুষ না? আপনি কেন প্রতিবাদ করেন না? আপনি কেন দাঁত ভাঙা জবাব ওই চেয়ারম্যানকে দেন না, ওই মেম্বারকে দেন না, তাদেরকে দেন না? কেন দেন না? প্রতিবাদ কেন করেন না? যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নির্যাতনের শিকার হবেনই। জাতীয়করণ এটা আপনার একেবারে মানে কোন ভাষায় বলবো আমি ভাষা খুঁজে পাই না। এইটা গ্রাম পুলিশ, 47,000 গ্রাম পুলিশের এতটাই ন্যায্য দাবি, এই ন্যায্যের উপর আর কোনো ন্যায্য ভাষা থাকে না। 47,000 গ্রাম পুলিশের 100% ন্যায্য দাবি। দুধের মধ্যে পানি থাকতে পারে, কিন্তু গ্রাম পুলিশের এই 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের দাবির মধ্যে বিন্দু পরিমাণ পানি নেই। নেট কতটা খারাপ, একটা কমেন্ট হইতেছে না। আসলে নেটের অবস্থা খুব খারাপ। আপনাদের একটা কমেন্টও কিন্তু শো করে নাই, একটাও না। আপনাদের 14 জন লোক আমার এখানে শো করতেছে, একটা কমেন্টও কিন্তু শো করে নাই। তার মানে নেটের অবস্থা কতটাই খারাপ। আর আমরা কোন দেশে বসবাস করি? টাকা কিন্তু ঠিকই কেটে নিচ্ছে, এমবি কিন্তু ঠিকই যাচ্ছে, যেই এমবিটা আপনি বলতেছেন সেটা ঠিকই মেয়াদ দিয়ে দিয়েছে। এখন নেটের কারণে ফেসবুক চালানো যায় না, নেটের কারণে একেবারেই খুব জটিল অবস্থা। কিন্তু ভুল করেও এই যে তাদের ব্যর্থতার কারণে আজকে এই আমাদের যে এমবি টাকাটা ঠিকই কিন্তু তারা কেটে নিচ্ছে। প্রত্যেকের জায়গা থেকে সে তার অধিকার, তারটা সে বুঝে, অপরেরটা বুঝে না। 47,000 আমরা সদস্য গ্রাম পুলিশ, আমাদের যে দাবিটা, এই দাবির মতো দাবি বাংলাদেশ আর একটা মানুষেরও নাই। এই ঢাকাতে প্রেস ক্লাবের সামনে কত মানুষ আন্দোলন করে, কত বিষয় নিয়ে আন্দোলন করে। মানে বাংলাদেশের যত পাগল আছে সব পাগল কিন্তু অধিকার আদায় করতে হলে ওই ঢাকা প্রেস ক্লাবের সামনে গিয়ে তাকে অধিকার আদায় করতে হবে, সেটা সকলেই করে। এইখানে এই 43টা দিন বসে থেকে কত পাগল দেখেছি, কত ধরনের অধিকার আদায়ের জন্য এখানে লোক বসে থাকে। আমি একটা লোক পাইনি যে আমাদের দাবির চেয়ে তার দাবিটা মজবুত, শক্তিশালী, ন্যায্য, সঠিক। আমি একটা লোক পাইনি। এমপি না থাকলে তো থাকতো না, লাইভে থাকতাম না। তো যাই হোক, এই অধিকারের চেয়ে পৃথিবীর বুকে আমি আর অধিকার দেখি না। তারপরও গ্রাম পুলিশের মধ্যেই এই বিভাজন। গ্রাম পুলিশ বলে, একজন গ্রাম পুলিশ সদস্য, মানে অনেক গ্রাম পুলিশ সদস্য কিন্তু আছে, তারা বলে যে আমাদের জাতীয়করণের দাবি এটা নাকি সঠিক না।
সেও গ্রাম পুলিশ, সে এই কথাটা বলে। কিভাবে বলে? আরে বেটা তুই তো কামলা, আমি তো কামলা, আমার বেতন দেবে, এটাই স্বাভাবিক। কই থেকে দেবে আমি জানি না, আমি কেন দেখতে যাব? যাই, নেট অনেক প্রবলেম এখানে। নেট লো দিয়ে খুঁজতে হবে, কি বলে, এই দৌড়িয়ে দৌড়িয়ে বাতাসে খুঁজতে হবে কোথায় নেট আছে। নেটের যে অবস্থা এখন, আমাদের যে দাবি, এইটা গ্রাম পুলিশ সদস্যরা অনেকেই বলে যে এই জাতীয়করণের দাবি নাকি সঠিক না। ওই সচিবদের জাতীয়করণ হয়নি, গ্রাম পুলিশের জাতীয়করণ হয় কিভাবে? এই যে গ্রাম পুলিশ মা মরার মতো কিন্তু আজকে এখানে ডিউটি করতেছে, সচিব সাহেব কিন্তু নেই। যাকে বলেন যে তার জাতীয়করণ হয় নাই, আমার কিভাবে হবে? আরে বেটা তুই কামলা দিতেছস, তুই শনিবার বেতন চাবি না? কামলা দিতেছস তুই শুক্রবার বেতন চাবি না? উনি তো শুক্রবার কামলা দেয় না, শনিবার কামলা দেয় না, তুই ওর সাথে আমাকে তুলনা করস, তুই তোর নিজেকে তুলনা করস, কেন করস? এই বিষয়টা কেন করস? আমার আসলে মাথায় ধরে না, এটা আমার মাথায় ধরে না। এই যে গ্রাম পুলিশ শনিবারেও আছে, সারা অফিসে কিন্তু কোনো লোকজন নাই, সমস্ত অফিস কিন্তু খালি, কোনো লোকজন নাই। কারণ শুক্র শনিবার 2 দিন সরকারি বন্ধ। শুক্রবারেও গ্রাম পুলিশ এখানে এইভাবে পোশাক পরে মামরার মতো খেয়ে না খেয়ে সারাটা দিন এখানে কাটায়, সারাটা রাত এখানে কাটায়। তারা জাতীয়করণ পাবে না, জাতীয়করণ পায় যদু আর মধু। তো দুঃখজনক ব্যাপার, যারা এই গ্রাম পুলিশ সদস্য হয়েও এই জাতীয়করণের বিপক্ষে দাঁড়িয়েছেন, তাদের কারণে আমরা অনেকটাই পিছিয়ে আছি, আবার অনেকটাই এগিয়ে আমি গিয়েছি। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি নাকি কথা যা মনে করি তা আবার ভুলে যাই, কারণ এইভাবে তো লাইভ করা যায় না। 1 মিনিট যদি লাইভ করি 2 মিনিট আবার চাকতি ঘুরতে থাকে। তো যাই হোক, বিদায় নেবো লাইভ থেকে। কিছু বলবো তোমরা? বলো। হ্যাঁ, মনের ভিতরে ভাষাও নাই, ভাষাও হারিয়ে ফেলেছে। ঈদের বেতন পাই নাই, জানলে হন পানি নাই, বাইতে গেলে না অনুকো বকে, কি বকা হন না গো হন, এই বকায় ডিউটিতে এই ভালো লাগে না, বাইতে যাই ওই মেনুকে বকে, বুঝছ? কোনো জায়গায় গিয়ে কোনো শান্তি পাই না, ভেতরটা হাহাকার, মরুভূমি হয়ে গেছে গা। ঈদের মধ্যে বেতন পাই না, সারা বাংলাদেশ বেতন হয়ে যায় অন্যান্য বড় বড় এই চাকরিজীবীকে, এই সামান্য এই গরিব মানুষের চাকরি দেন, এই 3 পয়সা চাকরিতে এই তাকে বেতন হয় না। তাইলে ওই যে করোনা ধরসাল কাকু, করোনাতে বড় বড় মন্ত্রীকে ধরসাল, বড় বড় চাকরিজীবীকে ধরসাল, যেহেতু গরিব মানুষের হাক পাইছে তারা, তাই তো তাকে করোনায় ধরে। তো যাই হোক, ওগুলো কথা না, করোনার কথা না। করোনায় কারে ধরলো না ধরলো সেটা বিষয় না। বিষয় হলো যে আমার শ্রমের ন্যায্য মূল্য আমাকে দিচ্ছে না, সেটা আদায় করতে হবে। যদি গ্রাম পুলিশ সদস্যরা বাঁচতে চান, তাহলে আদায়ের রাস্তায় নামেন। এমনিতে দেবে না, আদায়ের রাস্তায় নামেন। আর আদায় করতে হলে আপনাদের অবশ্যই দরকার বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। বঙ্গবন্ধু যেমন সাধারণ মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, এবং এই জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, স্বাধীনতা অর্জনের জন্য, সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তার জীবন কিন্তু তিনি বিলিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটিও বঙ্গবন্ধুর 1975 সালের যেই স্বপ্নটা, সেটা বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির যে সকল সদস্যরা আছে প্রত্যেকটা জীবন দিতে প্রস্তুত আছে। যদি বাঁচতে চান, এখনো সময় আছে, তাহলে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির হাতকে শক্তিশালীকরণ, এবং প্রত্যেকটা জেলা উপজেলাতে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি, আপনারা কমিটিটা গঠন করবেন। আমি জেলা পর্যায়ে গঠন করে দেব, আপনারা থানা পর্যায়ে গঠন করবেন। আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করেন। খুব শীঘ্রই সরকারিভাবেই এই কমিটি হবে। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি, এটা সরকারিভাবে হবে। আমি আপনাদের একটি বাতাস দিয়ে দিচ্ছি, একটি আগাম বাতাস দিয়ে দিচ্ছি। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি এটা সরকারিভাবে হবে। এইটা ছাড়া গ্রাম পুলিশের কোনো কমিটি কোথাও থাকবে না। যদি গ্রাম পুলিশ আপনাদের অধিকার ফিরে পেতে চান, আপনারা এই বন্দি দশা। তো যাই হোক, আপনার নেট দুর্বল, আর লাইভ করবো না। এখন 20 জন আছেন। আমি হুঙ্কার দিতে জানি, আমি কোনো মন্ত্রী বুঝি না। উনি মন্ত্রী, উনি ওনার কাছে আছে, আমার কাছে আমার অধিকারটা আগে। আমার অধিকার না ফিরিয়ে দিলে আমি প্রতিবাদ করবই, সেটা মন্ত্রীর বিরুদ্ধে যাক, যার মন চায় তার বিরুদ্ধে যাক। আমি আমার অধিকার আদায়ের জন্য আমি একজন লড়াকু সৈনিক। আর সৈনিক সামনে কে আছে যুদ্ধের ময়দানে, সেটা দেখলে যুদ্ধ করা যায় না। তো বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি যুদ্ধ করবেই,
47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায্য দাবি, ন্যায্য এই পাওনা যদি বুঝিয়ে না দেয়, আমরা যে কারো বিরুদ্ধে স্লোগান দিতে পারবো এবং যে কারো আমরা মন্ত্রণালয় যে কোনো মুহূর্তে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি এই অর্থ বছরে যদি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন না করে, আমরা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি বাধ্য হব ঢাকার যে মন্ত্রণালয়, আমাদের যে মন্ত্রী মহোদয়, তার চারপাশ ঘিরে ফেলতে আমরা বাধ্য হব। আমরা ঘিরে ফেলবো, অধিকার আদায় ছাড়া বাড়িতে আসবো না। আমি জানি না আপনারা কি করবেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, যারা নিজের কাজ নিজে করতে জানেন, নিজের যুদ্ধ, নিজের অধিকার, নিজের রাস্তাটা নিজে করতে জানেন, তারা সকলেই আমি জানি ঢাকায় আসবেন। কারণ আপনার অধিকার অন্য কেউ নিয়ে ঘরে দিয়ে আসবে না, কেউ নিয়ে দিয়ে আসবে না। আপনার হয়তোবা সহানুভূতি দেখাবে, কিন্তু আপনাকে বাস্তবে কিন্তু কোনো কিছুই দেবে না। জাতীয়করণ এটা আপনার দাবি, সেই দাবিটা যতক্ষণ পর্যন্ত এই অর্থ বছরে যদি না করে, বহু আমরা দেখেছি, বহু আশ্বাস দেখেছি, আর দেখতে চাই না। আমরা বাঁচতে চাই, অন্যান্য মানুষের মতো আমরা বাঁচতে চাই, অন্যান্য চাকরিজীবীদের মতো আমরা চলতে চাই। বর্তমান সময়ে কেন আমরা সরকারি পোশাক গায়ে দিই? আমাদের করুণ অবস্থায় দিন যাবে। কেন বাড়িতে গেলে বাড়ির চাহিদা আমরা পূরণ করতে পারবো না? কেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে লেখাপড়া করাতে পারবো না? কেন? এই প্রশ্নের জবাব মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে হবে এবং আমাদের যিনি মন্ত্রী মহোদয়, তাকে অবশ্যই দিতে হবে। আমরা কিন্তু ভয় পাই না, ভয়কে জয় করতে হবে। অবশ্যই আপনারা প্রস্তুতি নিন। আমি কিন্তু প্রস্তুতি নিচ্ছি। আমি কিন্তু এই যে ঢাকা থেকে আজকেও এসেছি, এই আপনাদের কাজে দৌড়ঝাঁপ কিন্তু আমি অব্যাহত রেখেছি। আমার দৌড়ঝাঁপ কিন্তু অব্যাহত আছে। আমি আপনাদের কাজে সর্বক্ষণ, আমি কিন্তু ঘুমের ঘরেও স্বপ্নে দেখি 47,000 গ্রাম পুলিশের কিভাবে কল্যাণ হবে। পাশের লোকে কিছু বলে, যারা আমার বিরোধী, তারা আমাকে নিয়ে কিন্তু ভালো কথা বলবে না। যাদের বারাবাতে কিন্তু ছাই পড়ার একটা জায়গাতে অলরেডি চলে এসেছে, যারা কেন্দ্রীয় কমিটি করে রেখেছেন দীর্ঘ 20-30 বছর যাবৎ, 40 বছর যাবৎ, তাদের কিন্তু এখন তাদের গলার পানি কিন্তু শুকিয়ে এসেছে যে আমাদের কমিটি না হয় বুঝি বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের কমিটি মনে হয় বিলুপ্ত হয়ে যাবে। আসলে তাদের দূরের পানি শুকিয়ে গেছে। আমি কিন্তু প্রস্তুত আছি। আমি প্রত্যেকটা মুহূর্ত ভাবি আপনাদের নিয়ে, নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে একেবারেই ভাবি না। আমি জানি যে আল্লাহ আছে, উপরে আল্লাহ আছে। আল্লাহ আমার মঙ্গল যেটাই, সেটা আল্লাহ করবেই। আমি দৌড়ঝাঁপ করি সবসময় আপনাদের কাজের জন্য, আপনাদের নিয়ে আমি দৌড়ঝাঁপ করি। আমার দৌড়ঝাঁপকে আমি অব্যাহত রেখেছি। খুব শীঘ্রই জুন মাসটা দেখব, এখানে আবারও অনুমতি নিতে হবে। আবারও অনুমতি নেওয়ার ব্যবস্থা আমি করতেছি। অনুমতি নিয়ে জুলাই মাসের যে কোনো মুহূর্তে আমরা এই জুলাই মাসে ঢাকা চলে আসব। আপনারাও প্রস্তুত নিন। আশা করি কোনো অজুহাত দেবেন না, বেতন হয়নি, টাকা নেই, এই অজুহাত সেই অজুহাত দিবেন না। যদি অজুহাত দেন, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন জীবনেও হবে না। আমি কিন্তু একজন যোদ্ধা। আপনারা আমার পিছনে না থাকলে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব হবে না। এটা একক বিষয় না, এটা বড় সমষ্টিগত বিষয়। তো যাই হোক, ভালো থাকবেন। অনেক বকর করলাম, যেহেতু নেট সমস্যা, বিরক্তিকর একটা ব্যাপার। আবার দুপুর টাইম, বেশি লোকজন আপনারা নাই। যদি আমার কথা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন। সকলে যেন জানতে পারে, সকলে যেন দেখতে পারে, আপনারা সেই ব্যবস্থা করবেন। আমি আপনাদের বলবো না শেয়ার করেন। যদি আমার কথা ভালো লাগে, আমার কাজ ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা আসলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যদি যে ভালো, তাকেই তো মানুষ ভালোবাসে। যদি মনে করেন যে না, কথাগুলো ঠিক, কাজগুলো ঠিক, যা করছি সবগুলো ঠিক, তাহলে তো শেয়ার দেবেন, তখন কমেন্ট করবেন, ভালোবাসা দেবেন, আপনাদের ভালোবাসা পাবো, এটা আশা করব। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ জয় আমাদের হবেই। জয় আপনাদেরকে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য কেউ জয় ছিনিয়ে আনে দিতে পারবে না। 100% চ্যালেঞ্জ করে শেষ বেলায় বলতেছি। যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই